সংবিধানের মৌলিক কাঠামোগত সংস্কার করতে হলে নির্বাচিত জনপ্রতিনিধি লাগবে। সে কারণে দেখেন, নির্বাচনের জন্য যেমন সংস্কার দরকার, তেমনি সংস্কার সম্পন্ন করার জন্য নির্বাচন দরকার। যারা নির্বাচন আর সংস্কারকে পরস্পর বিরোধী দাঁড় করাচ্ছেন তারা ভুল করছেন। নির্বাচন এবং সংস্কার একই বিষয়। কেউ নির্বাচন আগে চাইছেন, কেউ পরে চাইছেন, এবং দুজনই সংস্কারের নানান রকম ব্যাখ্যা দিচ্ছেন। এটা আসলে যথার্থ হচ্ছে না। বরং যথার্থ জিনিসটা হচ্ছে, আগে যে সংস্কারগুলো সরকার, সেটা নির্বাচনের জন্যই দরকার। আবার পুরো সংস্কার প্রক্রিয়া সম্পন্ন করতে গেলেও আমাদেরকে একটা নির্বাচন লাগবেই, এবং সেই নির্বাচনের জায়গাতে যাতে আগামী দিনে সংবিধান সংশোধন সংস্কারটা কেবলমাত্র ওই পঞ্চদশ সংশোধনী, ত্রয়োদশ সংশোধনী, সপ্তদশ সংশোধনীর মতো না হয় যে আদালত চাইলে বাতিল করে দিতে পারে। আপনারা দেখেছেন না, ত্রয়োদশ সংশোধনী করা হয়েছিল, পঞ্চদশ সংশোধনী এসে ত্রয়োদশ বাতিল করে দিল, আদালত বাতিল করে দেয়নি। আবার এখন পঞ্চদশ সংশোধনীকে আংশিকভাবে আদালত বাতিল করে দিয়েছে না। তাহলে আমাদের সংবিধান সংশোধন কি এইরকম অষ্টাদশ, ঊনবিংশ এইরকম সংশোধনী হবে, আর সেইটা কি পরবর্তীতে কোনো আদালত বাতিল করে দিবে? সেই রকম ব্যবস্থা যাতে না হয়, তাহলে আগামী নির্বাচনটা হওয়া উচিত সংবিধান সংস্কার সভার নির্বাচন। সংস্কারটা হবে জনগণের সম্মতির ভিত্তিতে, এবং সংস্কারকৃত সংবিধান হবে জনগণের ইচ্ছা এবং অভিপ্রায় প্রকাশ, যাতে আর আদালতের বাতিল করার কোনো সুযোগ না থাকে। আদালতের কাজ হবে সেই সংস্কারকৃত সংবিধান, যেটা জনগণের ইচ্ছা এবং অভিপ্রায়ের প্রকাশ, তার সুরক্ষা দেওয়া, তার অভিভাবকত্ব করা। সেই জায়গা আগামী নির্বাচন হওয়া দরকার। কিভাবে সেটা হতে পারে, সকল রাজনৈতিক দলগুলো আমরা কিভাবে সেই জায়গায় আসতে পারি, ঐক্যমত্যের জায়গা তৈরি হতে পারে, এটাই আজকের দিনে তরুণদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তরুণরা যখন রাজনৈতিক চিন্তা করবে, বাংলাদেশের ভবিষ্যৎ কোন পথে গেলে সত্যিকার গণতান্ত্রিক বাংলাদেশ হবে, সত্যিকার গণতান্ত্রিক বন্দোবস্ত হবে, একজন তরুণ তার নিজের সমস্ত সৃজনশীল চিন্তা দিয়ে এই দেশের মঙ্গল চিন্তা করতে পারবে, এবং সেই চিন্তা এই দেশের রাষ্ট্রনীতিতে নীতি নির্ধারণে জায়গা পাবে। সেই বাংলাদেশ করে তোলা দরকার। তরুণরা গত 15 বছরে এই রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল, বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল। যে দেশে তরুণরা ভোট দিতে পারে না, ন্যূনতম কোনো নীতি নির্ধারণী কাজে তাদের কোনো সৃজনশীল ভূমিকা রাখার সুযোগ রাখা হয় না, সেই দেশে রাষ্ট্র আর টিকতে পারে না, কারণ সে তার জনগোষ্ঠী থেকে ক্রমাগত বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আমরা বাংলাদেশের তরুণদের জন্য এমন জায়গা তৈরি করতে চাই, যাতে করে রাষ্ট্র তার সমস্ত তরুণরা তাদের সৃজনশীল ভূমিকা নিয়ে জায়গা নিতে পারে, দেশকে, রাষ্ট্রকে নিজের মনে করতে পারে, এবং তাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের সমস্ত শক্তি দিয়ে তারা নিজেদের কর্ম এবং তৎপরতা চালাতে পারে। তাহলে আপনাদের এখন থেকেই বাংলাদেশের প্রতিটি পদক্ষেপ নিয়ে ভাবতে হবে, এবং মনে রাখবেন, আমাদের লক্ষ্য একটা অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ। এই বাংলাদেশে বাঙালি যেমন থাকবে, তেমনি চাকমা, মারমা, ত্রিপুরা, সাঁওতাল, মান্দি, ওরা তাদের উপরে রাস্তায় হামলা করে দেন আপনারা। এটা বাংলাদেশ হয় না। দেশ কেবল মুসলমানের নয়, এই দেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানেরও। এইটা আমরা যেন সবাই মনে রাখি। ফলে সবাই মিলে এই বাংলাদেশ আমরা করব। এই দেশ কেবল পুরুষের নয়, নারীর এবং অন্য যে কোনো লিঙ্গীয় পরিচয়, এটা আমাদের সবার মনে রাখতে হবে। এই দেশে যে রাজনৈতিক বিশ্বাসী যে অর্জন করুক না, রাষ্ট্রের কাছে সে নাগরিক হিসেবে তার অধিকার পাবে। যতক্ষণ না পর্যন্ত সে অন্যের উপর জবরদস্তি কিংবা অন্যায় করছে, ততক্ষণ পর্যন্ত রাষ্ট্র তার অধিকারের সুরক্ষা দিবে। জীবন চর্চা যার যেরকম হোক না কেন, রাষ্ট্র তাকে নাগরিক হিসেবে দেখবে। এই সকল মানুষের অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ আমরা চাই। এটাই কিন্তু জুলাই আগস্টের, যদি বলেন, আকাঙ্ক্ষা। জুলাই আগস্টের আমাদের সন্তানরা কোন বাংলাদেশটা দেখতে চেয়েছে? শেখ হাসিনা যেভাবে বিভাজন করে দিতে চেয়েছে, পোশাক আশাক, দাড়ি, টুপি, সমস্ত কিছু দিয়ে এই সমস্ত বিভাজনকে অতিক্রম করে বাংলাদেশটা তৈরি করতে, সেটা যদি আমরা তৈরি করতে চাই, তাহলে এইটাকে পিছনে টেনে ধরে রাখার, নানানভাবে এখানে বিভক্তি তৈরি করার, ওইভাবে পুরনো ফ্যাসিবাদের ছায়া আমাদের এই নতুন যাত্রায় এসে নানা দিক থেকে পড়ছে। তার লক্ষণ গত 5 মাসে বহু দেখা গেছে। যে আমাদের ঐক্যবদ্ধ থাকা দরকার, এবং কি নিয়ে ঐক্যবদ্ধ হব সেই সচেতনতা দরকার। আগামী তরুণদের কাছে আমরা সেই প্রত্যাশা করি।